বাংলাদেশ পুরোটা নিয়ে আপনাদের সাংবাদিকতা, সারা বিশ্ব নিয়ে সাংবাদিকতা, কিন্তু চট্টগ্রামের প্রতি আপনাদের টানটা একটু বেশিই থাকবে। একসময় বহু বছর আগের একটা অনুষ্ঠানে, সম্ভবত 1999 বা 2000-এর দিকে আনিস আলমগীরের একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেখানে পূর্তমন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, এখন উনি নেই। তিনি স্বর্গগত বলবো না, জান্নাতবাসী বলবো, যাই হোক, এখন উনি পরলোকে। আমিও গিয়েছিলাম। তখন আনিস আলমগীরের সাথে আমার একটা কথা হয়েছিল, মনক্ষুণ্ণ হয়েছিল। তা আমি বললাম কক্সবাজার আগে, কারণ আমরা তখন কক্সবাজার সমিতি করেছিলাম ঢাকায়, আর চট্টগ্রাম সমিতির সাথে একটা দ্বন্দ্ব ছিল যে আমাদেরকে তারা স্বাধীন হয়ে দিতে চায়নি, স্বাধীনতা দিতে চায়নি। তো সেই জন্য আমরা কক্সবাজার সমিতি করলাম একটা। এটা এখনো টিম টিম করে চলছে, মাঝে মধ্যে মেজবানি দিয়ে ঘোষণা দেয় যে আমরা এখনো আছি। তো ওইটার সংগঠন আমরা করেছিলাম এখানে। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমাদের সন্তোষরা আলাদা একটা কমিটি করলে মনে হয়। তো এখন অবশ্য কমিটি একটাই আছে। তো সবারই আঞ্চলিক একটা প্রীতি থাকে, নিজের জেলা বা নিজেদের অঞ্চল নিয়ে একটা সমিতি করার বাতিক সব দেশেই থাকে, শুধু বাংলাদেশ না, সব জায়গায় থাকে। তা আমরা বিদেশে গেলেও কেউ 14 গ্রাম কমিটি করে, কেউ নোয়াখালী সমিতি করে। ব্রিটেনে গিয়েও দেখি উপজেলা ভিত্তিক। কুমিল্লার কোনো লোক ওখানে গেলে আমরা কুমিল্লার বলে না, আমি 14 গ্রাম, বাড়ি কোথায় 14 গ্রাম, বাড়ি কোথায় ওখানে। তো এইরকম সমিতিও আছে নিজেদের মধ্যে। তো সবাই একসাথে থাকলে শক্তি বৃদ্ধি হয় এবং অনেক কিছুই নিজেদের অঞ্চল এলাকার জন্য আদায় করে নেওয়া যায়। নিজেদের তো একটা গোষ্ঠী স্বার্থ আছেই, সাংবাদিকদের নিজস্ব ফোরাম যেহেতু হয়েছে, চট্টগ্রামের নিজেদের চাহিদা আছে, সেটা অন্য। তবে এজ এ হোল সবাই একসাথে থাকা, গেট টুগেদার করা, নিজেদের ভিতরে আলাপ আলোচনা করা, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা, সবকিছু বাদ দিলেও অ্যানুয়ালি গেট টুগেদার হয়, সবার মধ্যে দেখা সাক্ষাৎ হলো, ভাব বিনিময় হলো, এবং কোথায় কি আলোচনা করতে হবে নিজেদের স্বার্থে, এলাকার স্বার্থে, অঞ্চলের স্বার্থে, দেশের স্বার্থে, এবং সাংবাদিক বন্ধুদের নিজস্ব চাহিদা বা দেনা দরবার সবকিছু নিয়ে আলাপ আলোচনা করা যায়। আজকে এখানে আমাকে কেন দাওয়াত দেওয়া হলো আমি বুঝলাম না। কি মেজবানি খাওয়ার জন্য না আলোচনা করার জন্য, না আমার কিছু বলার আছে? তা আমি এই প্রকল্পগুলো নিয়ে আসলে আমাদের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রেখেছি, আমরা আলাপ আলোচনা করেছি। বাংলাদেশে যদি যোগাযোগের ক্ষেত্রে 1 নম্বর অগ্রাধিকার প্রকল্প নিতে হয়, যেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা আলাপ করেছি, তিনি সম্মতি দিয়েছেন, তা হচ্ছে আমরা আগে বলতাম লাকসাম ঢাকা কর্ড লাইন, এটাকে এখন নাম দেওয়া হয়েছে কুমিল্লা ঢাকা কর্ড লাইন। এক কথায় এটা লাকসাম থেকে সংযুক্ত হবে অথবা কুমিল্লা থেকে সংযুক্ত হবে, যাই হোক, সেই কর্ড লাইনটা নদী পার হয়ে, মেঘনা দাউদকান্দি পার হয়ে, এখানে ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার হিসেবে নারায়ণগঞ্জের কোনো পয়েন্টে কমলাপুরের সাথে ইস্টার্ন রেলওয়ের সাথে সংযুক্ত হবে। রেলওয়ে তো 2টা ভাগ, ওই যে পদ্মা যমুনা দিয়ে ভাগ করে, এটা ওয়েস্টার্ন আর এটা ইস্টার্ন। এবং ইস্টার্ন রেলওয়ের অংশটা আসাম রেলওয়ের সাথে সিআরবির সাথে ছিল, মানে চট্টগ্রামের সিআরবি বিল্ডিং এর সাথে যোগাযোগ ছিল। এই কর্ড লাইনটা নির্মাণের জন্য আমাদের প্রকল্প হাতে নেওয়া আছে। আমরা একটি দেশের সাথে আলাপ আলোচনাও করেছি, তারা সম্মত হয়েছে। এটা অতীতেও স্টাডি হয়েছে অনেকবার। আমাদের মুরব্বী বাংলাদেশের একজন সিনিয়র জার্নালিস্ট গিয়াস কামাল চৌধুরী, তিনি এটা 1991 সাল থেকে, আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ছিলাম তৎকালে, তখন থেকেই এটা নিয়ে আলাপ আলোচনা করতেন। আজকে এখানে তাকে আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে। আরো অনেক আমাদের মুরব্বীরা এটার গুরুত্ব অনুধাবন করছেন, কিন্তু কোন সরকার এটা বাস্তবায়ন করে যেতে পারে নাই। বিগত সরকারের সময়ও, ফেসিবাদী সরকার হলেও, তারাও এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে, স্টাডি করেছে এদিকে সংযুক্তির জন্য, কিন্তু কাজের কাজ কিছু করতে পারে নাই।
এটা করা দরকার এবং এটা আমরা করব ইনশাআল্লাহ। তাতে করে চট্টগ্রাম থেকে ঢাকার বর্তমান গতিতেও যদি আসি সেটা 3 থেকে 3.5 ঘন্টা লাগে বর্তমান গতিতে আসলে। আর রেলওয়ে ডবল ট্র্যাক হয়ে গেলে, ডবল ট্র্যাক কিছু আছে, ডবল লাইন আর কি, ডুয়াল গ্যাস ডবল লাইন হয়, এবং সেটা যদি আমরা এক্সপ্রেস ওয়ের মতো নন স্টপ আসি তাহলে এটা 2 ঘন্টার সময় লাগবে, এবং সেটা ডুয়াল গ্যাস ডবল লাইন করার আমাদের পরিকল্পনা আছে, ক্রমান্বয়ে করা হবে। এটা আজকে আলোচনায় আসাতে আমি নিজেও খুব আনন্দিত যে এটা আমার মনে ছিল না। দ্বিতীয়, আপনারা বলেছেন মাতারবাড়ি ডিপ সি পোর্ট, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা কি? আমরা আগামী 9 তারিখে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সহ মাতারবাড়ি সমুদ্র বন্দরে, গভীর সমুদ্র বন্দরে যাব। সেখানে কয়লা বিদ্যুৎ প্ল্যান্টের 1 এবং 2 ইউনিট চালু আছে, কিন্তু 3 এবং 4 এটা জাপানিরা এটা পরিত্যক্ত ঘোষণা, মানে তারা করবে না, এটা পরিত্যাগ করেছে, বিকজ তাদের ন্যাশনাল পলিসি এবং ইন্টারন্যাশনাল পলিসিতে তারা এখন আর কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট আর করছে না। কিন্তু আমাদের বিদ্যুতের সস্তা বিদ্যুতের চাহিদা আছে, সেজন্য আমরা ফসিল অয়েল অথবা গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলোকে বেশি আমরা নিতে পারবো না। আমাদেরকে প্রথম দিকে একটু সস্তা বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সেজন্য আমরা 3 এবং 4 কয়লা বিদ্যুৎ প্রকল্প চালু করার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবং এটা এই বছর শেষ নাগাদ অথবা আগামী বছর প্রথমার্ধে ইনশাআল্লাহ স্থাপনা শুরু হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলটাকে আরো ওয়াইড করা হবে, এবং ড্রেজিংটা 18 মিটার পর্যন্ত করার কথা। এখন 16 মিটার আছে, বাট কিছুটা সিলটেটেড হয়েছে, এটাকে 18 মিটার পর্যন্ত উন্নীত করা হবে, যাতে মাদার ভেসেল ওইখানেই জেটিতে লাগতে পারে। তার পাশে, একই চ্যানেলের পাশে একটা ফিঙ্গারের মতো হয়ে দ্বিতীয় আরেকটা চ্যানেল হবে। সেই চ্যানেলটা হবে ল্যান্ড বেসড এলএনজি টার্মিনালের জন্য, এটা সংযুক্ত। এটা আগামীতে হবে ইনশাআল্লাহ, এটা সিদ্ধান্ত হয়েছে। সিঙ্গেল মুরিং পয়েন্ট থেকে যেখানে ফসিল অয়েল সরবরাহ করে ট্যাঙ্কার যাচ্ছে পরিশোধিত তেল, সেখানে আরো 1 লাখ মেট্রিক টন বলে না, 1 লাখ মেট্রিক টন ফুয়েল রিজার্ভের জন্য আরেকটা ইউনিট করা হবে। সোনাদিয়াতে আমরা গত ক্যাবিনেট মিটিংয়ে, গতবারের আগে সপ্তাহে ক্যাবিনেট মিটিংয়ে আমরা এটা সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে, আরো 2টা এফএসআরও বলে, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, এফএসআরও স্থাপন করা হবে। সেটা চায়নার সাথে আমাদের G2G ভিত্তিতে হচ্ছে। সেটা সোনাদিয়ার একটা পয়েন্টে হবে, এটা কুতুবজম ইউনিয়নের একটা জায়গায়। ওখান থেকে পাইপ লাইন টেনে নিয়ে এসে বর্তমানে যে পাইপ লাইনটা আছে মাতারবাড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত, তার সাথে সংযুক্ত হবে। এটা করার কারণ হচ্ছে, এটা আমাদের 18 মাস সময় লাগবে। কারণ হচ্ছে, আপনারা দেখছেন কয়েকদিন আগে এফএসআরও একটা ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে সার্ভিস দিতে পারে না, সারা দেশে গ্যাসের সংকট হয়েছে। গ্যাস থাকলেও তারা এটা আনলোড করতে পারেনি, সেটা মেরামত করতে 2 সপ্তাহ সময় হয়েছে। এই 2 সপ্তাহ আমাদের শিল্প কারখানা এবং আমাদের বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এটা এখন আংশিক মেরামত হয়েছে, গ্যাস সরবরাহ শুরু হয়েছে, হয়তো আরো কয়েকদিন লাগবে পুরোটা মেরামত হতে। এগুলো লেগে থাকে, সাবস্টিটিউট নাই। আবার আমাদের পাইপ লাইনে আর বেশি রিগ্যাসিফিকেশন ইউনিট এফোর্ড করতে পারে না এখন যে পাইপ লাইনটা আছে। সেই জন্য ল্যান্ড বেসটা 2টা এফএসআরও এখন এটা অনুমোদন করা হলো। ল্যান্ড বেস টার্মিনালটা স্থাপন করতে 2-1 বছর সময় লাগবে কনস্ট্রাকশনে, কারণ চ্যানেল সহ টার্মিনাল সহ আসবে। আর বর্তমান এফএসআরও, এগুলো সব মিললে আমরা গ্যাসের একটা নিরবিচ্ছিন্ন সরবরাহ পাবো। কিন্তু যেহেতু গ্যাসের সাপ্লাইয়ের হাব এক জায়গাতে হচ্ছে, এটা কোনো সময় যদি বিপজ্জনক কোনো পরিস্থিতি হয় তাহলে আমরা ন্যাশনালি বিপদে পড়বো, সংকটে পড়বো। সেই জন্য আমরা এটাকে আরো 2-1টা জায়গায় ডিসেন্ট্রালাইজ করব, চট্টগ্রামে, মংলা, পায়রা, এই সমস্ত জায়গায়। কারণ আমাদের সারা দেশে
সাপ্লাইয়ের জন্য এক জায়গা থেকে গেলে এটা ট্রান্সপোর্টেশন পাইপলাইন অনেক সমস্যা, সেই জন্য ল্যান্ড বেস আরও টার্মিনাল এই সমস্ত জায়গায় করার জন্য মংলা, পায়রাতে, চট্টগ্রামে আমরা ব্যবস্থা করছি। সমস্যা হচ্ছে ওই সমস্ত জায়গায় ডিপ সি পোর্টের মতো ড্রাফট নাই, যার কারণে এখানে মাদার ভেসেল থেকে আবার লাইটারিং করে পাইপলাইনে নিতে হবে, খরচ একটু বেশি পড়বে। তারপরেও জ্বালানি নিরাপত্তার জন্য আমাদেরকে সেটা করতে হচ্ছে। এখানে ফসিল অয়েলের সম্ভাবনা, আমরা সবসময় আমাদেরকে ফসিল অয়েলের উপরে কিছুটা নির্ভরশীলতা রাখতে হবে, কারণ শুধুমাত্র আমাদের এটা চিন্তা করলে হবে না যে ভবিষ্যতে আমরা গ্যাসে যাব বা রিনিউয়েবল এনার্জিতে যাব। আমাদের এটা মাল্টিপল চয়েস থাকতে হবে।